যখন কলকাতা পুলিশের ডিসিডি স্পেশাল ছিলাম, তো জানেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের পোস্টটা সাদা পোশাকের হয়। তো আমি সেখানে একটা অন্য কাজে খোঁজ নিতে গিয়েছিলাম, তখন দেখছি যে ওরকম একটা লরি থেকে একজন ইউনিফর্ম পরা পুলিশের লোক পয়সা নিচ্ছে। তো আমি কিন্তু সিভিল ড্রেসেই ওই ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে টাকা সমেত ধরে থানায় নিয়ে গিয়েছিলাম। আপনারা যেটা সিভিক ভলেন্টিয়ার এবং এএসআইয়ের পয়সা আদায় করা দেখছেন, এটা কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, সিনিয়র অফিসাররা এর সঙ্গে যুক্ত। এবং কারণ আমি পুলিশে অনেক দিন কাজ করেছি, যদি উপরের অফিসাররা এই পয়সা তোলার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে এটা চলতে পারে না। অতএব এই যে সিভিক ভলেন্টিয়ার বা এএসআই পয়সা তুলছে, এখান থেকে দেখুন, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে যে যখনই একটা কোনো পদাধিকারী নিয়ম মানছেন না, বেনিয়মে কাজ করছেন, তখনই সেখানে কোনো দুর্নীতি ধরে নিতে হবে। অতএব এরকম যদি কোনো কথা কেউ বলে থাকেন, সেটা একদম আইন বিরুদ্ধ কথা, গ্রহণযোগ্য নয়। পুলিশের বিরুদ্ধে লরি চালকের কাছ থেকে টাকা তোলার অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে এক সিভিক ভলেন্টিয়ারকে একজন মহিলার পা ধরে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে, কেঁদেও ফেলেন ওই সিভিক ভলেন্টিয়ার, এবং পুলিশ অফিসারকে ওই মহিলার কাছে হাত জোড় করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তারপরেই পদক্ষেপ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বরানগর থানার ওই এসআই পুলকেশ পাত্রকে পুলিশ লাইনে ক্লোজ করা হলো। পুলিশকে এখন সাধারণ সিভিলিয়ানের পা ধরে ক্ষমা চাইতে হচ্ছে এবং এই দাবাং মহিলার কাছে, কি বলবেন? দেখুন, এটা পুলিশকে বলে নয়, যে কেউ যদি অন্যায় কাজ করে ধরা পড়ে, তাহলে সামান্য যদি লজ্জাবোধ থাকে তাহলে তারা তো ক্ষমা চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যে সিভিক ভলেন্টিয়ার এবং এই এএসআইয়ের কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ আমি পুলিশে অনেক দিন কাজ করেছি, যদি উপরের অফিসাররা এই পয়সা তোলার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে এটা চলতে পারে না। অতএব এই যে সিভিক ভলেন্টিয়ার বা এএসআই পয়সা তুলছে, এখান থেকে কে কে ভাগ নেন সেটা তদন্ত করে দেখা হোক, যে এই ভাগ শুধু পুলিশ অফিসারদের কাছেই সীমাবদ্ধ থাকে না পার্টির নেতাদের কাছেও যায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি যেখানে পুলিশে কাজ করেছি, আমি বলছি যে এরকম পয়সা আদায় করে ধরার জন্যে, যে আমি বাঁকুড়ায় বা শিলিগুড়িতে যখন কাজ করতাম, তখন এরকম যাতে আমার পুলিশের লোকেরা না করতে পারে তার জন্যে, ধরুন আমি ইউনিফর্ম পরে আছি, উপরে একটা চাদর কি গামছা টামছা জড়িয়ে মাথায় একটা গামছার মতো কিছু লেগে খালাসির বেশে লরিতে উঠে গেলাম। তা সেই লরি যখন পুলিশের লোকেরা যেখানে ডিউটিতে আছে, যে ঘটনার কথা আপনারা বলছেন, সেখান দিয়ে যাবে, সেখানে কোনো পুলিশ অফিসার যদি পয়সা চাইতে আসে, তো আমি তাকে সঙ্গে সঙ্গে ধরতাম এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। ফলে আমি যেখানে কোনো অফিসার হিসেবে নিযুক্ত আছি, সেখানে কোনো লরির কাছ থেকে একজন, সে এএসআই হোক, এসআই হোক, যে কোনো পদের পুলিশের লোক হোক, সে পয়সা চাওয়ার আগে 10 বার ভাবছে যে এখানে আমার সিনিয়র অফিসার আছে কিনা। তো এই সারপ্রাইজ যদি থাকে তাহলে পুলিশের লোকেরা এরকমভাবে প্রকাশ্যে পয়সা তুলতে পারে না। আমি এটা অনেক দিন ধরে এর বিরোধিতা করে এসেছি এবং আমি বলে আসছি যে আমাদের যে সিনিয়র অফিসাররা এর সঙ্গে যুক্ত, এবং সিনিয়র অফিসাররা এই টাকার ভাগ রাজনৈতিক নেতাদেরও দেন। যেন আমি বলছি, আমি যখন কলকাতা পুলিশের ডিসিডি স্পেশাল ছিলাম, তো জানেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের পোস্টটা সাদা পোশাকের হয়। তো আমি সেখানে একটা অন্য কাজে খোঁজ নিতে গিয়েছিলাম, তখন দেখছি যে ওরকম একটা লরি থেকে একজন
ইউনিফর্ম পরা পুলিশের লোক পয়সা নিচ্ছে। তো আমি কিন্তু সিভিল ড্রেসেই ওই ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে টাকা সমেত ধরে থানায় নিয়ে গিয়েছিলাম, তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমার এই কাজকে সেদিন আমার পুলিশের লোকেরা খুব বেশি সমর্থন করেনি। তাদের বক্তব্য ছিল আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছি, এটা ট্রাফিকের লোক, তার জন্য ডিসি ট্রাফিক আছে, অন্য অফিসাররা আছে, আমি কেন তাদের দুর্নীতি দেখতে গিয়েছি। তো আমি যেটা বলতে চাইছি যে আপনারা যেটা সিভিক ভলেন্টিয়ার এবং এএসআইয়ের পয়সা আদায় করা দেখছেন, এটা কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। সিনিয়র অফিসাররা এর সঙ্গে যুক্ত এবং পার্টির নেতারাও এর সঙ্গে যুক্ত থাকেন। যে টাকা আদায় হয় তার ভাগ সিনিয়র অফিসারদের কাছে যায়, পার্টির নেতাদের কাছে যায়, না হলে প্রকাশ্য দিবালোকে এরকম ঘটনা চলতে পারে না। শিয়ালদা হাওড়া স্টেশনের প্রচুর খুঁটিনাটি পাক গুপ্তচর জ্যোতির ব্লগের মাধ্যমেই মানে দেখা গিয়েছিল। তাহলে কি বাংলার খবর এইভাবেই পাকিস্তানে পৌঁছেছিল যখন তিনি বাংলার বিখ্যাত দোকানগুলোতে ঘুরেছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন বা শিয়ালদা স্টেশনের ব্লগ করেছিলেন, এইভাবেই খুঁটিনাটি বাংলার সমস্ত পৌঁছে গেছিল পাকিস্তানে? কি মনে হয়? জ্যোতি ধরা পড়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে যেসব তথ্য এখন পর্যন্ত পাওয়া গিয়েছে তাতে মনে হচ্ছে যে তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অফিসারদের হয়ে বা সেখানকার শাসক দলের নেতাদের হয়ে গুপ্তচর ভিত্তিক কাজ করছিলেন। যদি করছিলেন তাহলে তো প্রতিবেশী রাষ্ট্র কী চাইবে? যে কোনো যদি ধামাকা করতে চান তাহলে শিয়ালদার মতো একটা বড় স্টেশন, তাহলে সেখানে কোন দিক দিয়ে ঢোকা যায়, কোন দিক থেকে ট্রেন আসে, কোথায় কোনো ঘটনা ঘটালে বেশি তার প্রভাব পড়বে, এগুলো তারা জানতে চাইবেন। আর দেখবেন যে তিনি যেসব জায়গায় গিয়েছেন তার মধ্যে ব্যারাকপুর আছে। ব্যারাকপুর আপনারা এটা বোধহয় সকলেই জানেন যে ব্যারাকপুরে আর্মির একটা ক্যান্টনমেন্ট আছে, কিন্তু অনেকেই জানেন যে ব্যারাকপুরে এয়ারফোর্সেরও একটা এয়ার বেজ আছে যেখান থেকে সামরিক বাহিনীর বিমান ওঠানামা করে এবং যুদ্ধের সময় এই এয়ারবেস থেকে প্লেনগুলো উঠে যুদ্ধে অংশ নেয়। অতএব এটা সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো তিনি যে ব্যারাকপুরে বারবার যাচ্ছেন, বিরিয়ানি খেতে হতেই পারে, কিন্তু বিরিয়ানি খাওয়াটা শুধু উপলক্ষ ছিল। তারপরে একদিন একটা টিভি চ্যানেলে যেটা দেখাচ্ছিলেন যে তিনি সকালবেলায় সেখানে গিয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, কতটা সময় সেটুকু জানা যাচ্ছে। আবার বিকেলে তাকে ধোবিঘাটে দেখা গিয়েছে, কিন্তু মাঝে তিনি কোথায় ছিলেন সেটা জানা যাচ্ছে না। এরকম হতে পারে যে তিনি হয়তো সেই আর্মি বা এয়ারফোর্সের বেজে ঢুকতে পারেননি, সেটা ঢোকা খুব সহজ নয়। কিন্তু যদি এইটাই তিনি ছবি তুলে নিতে পারেন যে সেখানে ঢোকার জন্য কোথায় কোথায় রাস্তা আছে, সেই বাইরে থেকে কতটুকু দেখা যায়, তো সেটাই তো অন্য রাষ্ট্রের পক্ষে অনেক বড় ইনফরমেশান, যেটা তাদের পক্ষে জোগাড় করা সরাসরি সম্ভব নয়। তারপরে দেখুন, আমি শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, তো শিলিগুড়ির যেসব ছবিটা দেখেছি, যেমন ওখানে করোনেশন ব্রিজের একটা ছবি দেখেছি। আপনারা যদি ওখানে যান দেখবেন যে তিস্তা, যে কোনো পাহাড়ি নদী অনেকটা গভীর খাতের সৃষ্টি করে আসে। তো ওখানে তিস্তার গভীরতা অনেকটা বেশি, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা খাত দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। তো এইটাকে যোগ করে করোনেশন ব্রিজ আছে। আমি ওখানে যখন ছিলাম তখন আমি দেখেছি যে ওখানে পুলিশ, সামরিক বাহিনীর লোক মোতায়েন থাকেন এবং সেখানে ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু সে একদম পরিষ্কার ছবিটা তুলতে পেরেছে। কী করে তুলতে পেরেছে আমি জানি না। আমাদের ওখানে যারা ডিউটিতে ছিলেন তারা যদি তাদের ডিউটিটা পালন করতেন তাহলে এই ছবি তার পক্ষে তুলতে পারার কথা নয়। তো এই রকম ছবি যদি থাকে, ধরুন যদি কেউ চান যে একটা নদীর এপার ওপার ব্রিজটা জুড়েছে, অতএব এটা 1 মিনিটে ওপারে চলে যাওয়া যায়, কিন্তু ব্রিজটা যদি ধ্বংস হয়ে যায়
তাহলে অনেকটা পথ ঘুরে অন্য ব্রিজ দিয়ে আবার আপনাকে ওই জায়গায় পৌঁছতে অনেকটা সময় লাগবে। সামরিক দিক দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে এখানকার ছবি প্রথমত তো একদম বেড়াতে গেলে বা ভ্রমণের জন্য গেলে তাকে তুলতে দেওয়ার কথা নয়, এবং তিনি তুলে এটা যদি শত্রু দেশের হাতে দিয়ে দেন, তাদের সামরিক বাহিনীর কাছে এসব ছবি থাকে, তাহলে তাদের তো এসব জায়গায় হামলা করার পক্ষে সুবিধাজনক হবে। তো এটা খুবই চিন্তার বিষয়। তবে আপনারা জানেন যে একদম প্রাচীন কাল থেকে গুপ্তচর বৃত্তি চালু আছে, এবং সে আপনারা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সব রকম ট্র্যাপের কথা শুনেছেন। তো এখানে যেভাবে তার সঙ্গে বন্ধুত্ব করেছে হাই কমিশনের লোকেরা, এবং তার মাধ্যমে তারা সে দেশেও তাকে পাঠানো হয়েছে বা তিনি গিয়েছেন, এটা কিন্তু খুব ভালোভাবে তদন্ত হওয়ার দরকার আছে। এই কয়েকটা বিষয় আপনার উত্তরের মধ্যে বললেন, তার মধ্যে একটু আগে অন্য একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে সর্ষের মধ্যেই ভূত থাকে, তা না হলে এই টাকা তোলা দিবালোকে সম্ভব হয় না। এবং আরেকটাও কথা একটু আগে বললেন হানি ট্র্যাপের কথা। আমার প্রশ্ন এই জ্যোতিকে নিয়ে, যে একটা খবর জানা যাচ্ছে যে এই জ্যোতি তাকে দেখা গেছে পাকিস্তান হাই কমিশনে তিনি যাচ্ছেন, ইফতারের নিমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন, এবং এটাও জানা যাচ্ছে যে মুরিদকে, যেখানে লস্করি তৈবার ঘাঁটি ছিল, সেখানে তাকে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং তাহলে কি এই জ্যোতি হানি ট্র্যাপ করে এমন কোনো রকমভাবে, এই যে ধরুন যখন বিরিয়ানি খেতে এসেছিলেন তিনি ব্যারাকপুরে, অথবা শিলিগুড়ির কথা বললেন, যে সেখানে আপনি একটু আগে বললেন যে যদি ওখানকার অফিসাররা সচকিত থাকতেন তাহলে সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারতো না, তাহলে কি কোনো হানি ট্র্যাপে ফাঁসিয়ে কাউকে, মানে আমাদেরই দেশের কাউকে ফাঁসিয়ে নিয়ে বা কোনো অফিসারকে ফাঁসিয়ে নিয়ে যদি এই রকম ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তো সেটা দেশের স্বার্থ রক্ষার পক্ষে বা দেশের যে পরিস্থিতি রয়েছে দেশকে সুরক্ষা দেওয়ার, সেক্ষেত্রে অনেক বড় একটা থ্রেট হয়ে যাচ্ছে। হানি ট্র্যাপ হলেও থ্রেট হচ্ছে, এটা যদি মানি ট্র্যাপ হয় তাহলেও থ্রেট হচ্ছে। কিন্তু কোথায় কোনটা বেশি কাজ করবে সেগুলো তো নির্ভর করে যে তিনি যার সঙ্গে ডিল করছেন। কোনো অফিসারের ক্ষেত্রে হানি ট্র্যাপ বেশি কাজ করবে, কোনো অফিসারের ক্ষেত্রে মানি ট্র্যাপ ভালো কাজ করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা যদি দেখেন, আমি একটা বাংলা উপন্যাসে পড়েছিলাম যে একজন লোককে, সে ঘুষ খায় না কিন্তু সে এক দেবতার ভক্ত, তো তার কাছে যখন যাচ্ছে সেই দেবতার একটা ছবি খুব ভালো করে বাঁধিয়ে নিয়ে গিয়ে তাকে উপহার দেওয়া হচ্ছে। আমি কথাটা কেন বলছি আপনি বুঝতে পারছেন। তো এখানে যেখানে যেরকম দরকার হয় সেরকমভাবে তারা ব্যবহার করেন। এখানে জ্যোতিকে নিয়ে আরেকটা প্রশ্ন আসছে, যে জ্যোতির চোখ দিয়ে কি ভারত দেখতো আইএসআই এর এজেন্টরা? কারণ ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদনের মানে তরফে জানা গিয়েছে যে পাকিস্তানি আইএসআই এজেন্টদের সঙ্গে জ্যোতির যে হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের হাতে সেটা এসছে, এবং প্রতিটিতে এক একটি কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে ওই এএসআই এজেন্ট জ্যোতিকে নির্দেশ দেন ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের সময় যদি কোনো ভারতীয় গুপ্তচরকে বিশেষ করে কোনো দায়িত্ব নিতে দেখে তাহলে সেটা যেন তাকে জানানো হয়। আপাতত এই চ্যাটের মাধ্যমেই জ্যোতি আসল সত্যি খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা বিষয় এখনও কিন্তু অন্ধকারে। মেঘের আড়ালে কে আসে, মানে কে আসল মেঘনাথ, যে জ্যোতির এত টাকা, তাকে এত টাকার সরবরাহ কোথা থেকে কে করছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কার মাধ্যমে এই টাকা আসছে, কে আসলে সেই মেঘের আড়ালে রয়েছে, সেটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। কি বলবেন? টাকা বিভিন্নভাবে দেওয়া হতে পারে, সেটা হাতে হাতে ক্যাশ দিয়ে দেওয়া হতে পারে। এবং এখানে সত্যিই যদি ভদ্রমহিলা পাকিস্তানের আইএসআই বলুন বা সেনাবাহিনী বলুন বা কোনো জঙ্গি সংগঠনের কাজ করে থাকেন, তাহলে তারা রেকর্ড রেখে টাকা পয়সা দিচ্ছেন এটা তো চাইবেন না। তারা হয় তাকে নগদে কোথাও দিয়ে দেবেন, অথবা তাদের পরিচিত কোনো লোককে বলে দেবেন যে একে টাকা দিয়ে দেওয়া হোক, তাকে তারা দিয়ে দেবেন। আমি যতটুকু জানি যারা টাকা পয়সা দেয় তারা কোনো ট্রেল রাখতে চায় না। তো এক্ষেত্রে আপনাকে যদি, আপনি যাদের কথা বলছেন মেঘনাদের কথা,
তো তাহলে তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জিজ্ঞাসাবাদের সময় যে বৈজ্ঞানিক যেসব পদ্ধতি আছে সেগুলোর সাহায্য নিতে হবে। বৈজ্ঞানিক অনেকগুলো আছে, আপনারা জানেন যে লাই ডিটেক্টরের কথা, আপনারা জানেন ব্রেন ম্যাপিংয়ের কথা। তো সেসবের সাহায্য নিলে সেগুলো বেরোনো সম্ভব। স্যার একটা জিনিস তো আমরা দেখতে পেলাম যে ট্রাভেল ব্লগার ছিল জ্যোতি এবং সেখান থেকে সে পাক গুপ্তচর বনে গেল এবং দেশের বিরুদ্ধে এই এমনভাবেই তাকে প্রলুব্ধ করা হলো। আপনি যে প্রশ্ন করছেন সেটা ঠিক নাও হতে পারে, এমনও হতে পারে যে সে এমনি সাধারণ একজন ইউটিউবার ছিলেন, কিন্তু যখন কোনো এজেন্সির হয়ে তিনি চরের কাজ করতে লাগলেন, সে যারা কাজ করাচ্ছেন তারাই তাকে বুদ্ধি দিতে পারেন বা তিনি নিজেও বুঝতে পারেন যে এটা অন্য কোনো বিষয় নিয়ে যদি ব্লগ তিনি করেন তাহলে করোনেশন ব্রিজের ছবি নেওয়া তার পক্ষে সুবিধাজনক হবে না, ব্যারাকপুরের কাছাকাছি কোনো ইনস্টলেশনের ছবি নেওয়া, শিয়ালদা স্টেশনের ছবি নেওয়া, হাওড়া স্টেশনের ছবি নেওয়া অত সুবিধাজনক হবে না। কিন্তু তিনি এই যে ভ্রমণের ব্যাপারে যদি ব্লগ করছেন এটা বলেন, তাহলে যে কোনো সাধারণ লোককে যদি দেখান যে দেখুন আমি এখানে এখানে করেছি, তাহলে প্রাথমিকভাবে একটা সাধারণ মানুষের ধারণা হবে যে না, এ মহিলায় যে বিভিন্ন ভ্রমণের স্থান আছে সেগুলো নিয়ে ছবি তোলেন, লোকে তার থেকে কিছু খবর পাবেন, অতএব তার প্রতি সন্দেহটা কম হবে। অতএব আমি যেটা বলতে চাইছি এক কথায় বলতে গেলে যে এমনও হতে পারে যে যারা তাকে এই চর নিযুক্ত করেছেন তারা দেখেছে যে তিনি ভ্রমণের ওপর ব্লগ করেন, এটা দেখে হতে পারে। আবার এমনও হতে পারে যে তাকে নিযুক্ত করার পর তাকে বলেছেন যে আপনি এই ভ্রমণের উপর ছবি তুলুন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। স্যার মানে এইখানেই আসছিলাম যে ট্রাভেল ব্লগিং বিষয়টা অত্যন্ত জনপ্রিয় এবং মানুষ দেখতেও খুব পছন্দ করে। অনেকের পক্ষেই বিদেশে যাওয়া সম্ভব হয় না, তারা বিদেশের এই সমস্ত ব্লগগুলো দেখে তারা বিদেশ ভ্রমণের স্বাদ অনেকটা মিটিয়ে নিতে পারেন। কিন্তু এই ট্রাভেল ব্লগারদের পেছনে জ্যোতিকে দেখে এখন সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে এরকমই ট্রাভেল ব্লগার যারা রয়েছে আমাদের আশপাশে তাদের মধ্যেও কোনো পাক গুপ্তচর বা এরকম অন্য দেশের গুপ্তচর লুকিয়ে নেই তো, এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য অত্যন্ত ভয়ের ব্যাপার। দেখুন, গুপ্তচর আপনার বাজারে থাকতে পারে, আপনার স্কুলে বা কলেজে থাকতে পারে, গুপ্তচর আপনার যেখানে কাজ করছেন সেখানে থাকতে পারে, গুপ্তচর সেনাবাহিনীতে থাকতে পারে, গুপ্তচর পুলিশ বাহিনীতেও থাকতে পারে, যে কোনো জায়গায় গুপ্তচর থাকতে পারে। কোন জায়গার খবর জোগাড় করতে গেলে কী হিসেবে থাকলে সুবিধা হবে সেইভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এরকম অনেক করা হয় যে একজন সে পুলিশ অফিসার, তাকে কোনো একটা কলেজে ভর্তি করে দেওয়া হচ্ছে বা তাকে যদি সম্ভব হয় সেই কলেজে পড়ানোর জন্য নিযুক্ত করে দেওয়া হচ্ছে, ইউনিভার্সিটিতে নিযুক্ত করা হচ্ছে, তার পক্ষে যদি খবর সংগ্রহ করার সুবিধা হয়। তাহলে আপনি যেটা বলছেন গুপ্তচর যে শুধুমাত্র ওই ইউটিউবাররা হবেন এরকম কথা নয়। একজন খুব বড় গায়ক তিনিও গুপ্তচর হতে পারেন, একজন বড় পুলিশ অফিসার তিনিও গুপ্তচর হতে পারেন, একজন নায়ক বা নায়িকা তিনিও গুপ্তচর হতে পারেন। স্যার একটু অন্য প্রসঙ্গে আসি যে আমরা কিছুদিন আগে দেখলাম যে পাকিস্তানের জন্য কিছু বাম সংগঠনের দরদ উথলে উঠছে। তারা পাকিস্তানের জন্য কেন জল বন্ধ করে দেওয়া হলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন, কেন যুদ্ধ হচ্ছে এই নিয়ে তাদের চিন্তা। এরাও কি তাহলে সন্দেহের তালিকায় পড়বে? দেখুন, এই রকম বললেই তারা গুপ্তচর হবে এরকম নাই হতে পারে। আপনি বামেদের কথা যেহেতু বলছেন, প্রথমে আপনার তাদের সম্পর্কে ধারণাটা পরিষ্কার থাকতে হবে যে আমাদের এখানে কমিউনিস্ট পার্টি আছে, আমাদের দেশটা যে রাষ্ট্রবাদী বলা হয়, জাতীয়তাবাদী বলা হয়, এবং আমরা যে ইংরেজিতে ন্যাশনাল কথাটা বলি, বাংলাতে জাতীয় কথাটা বলি, সেটা হিন্দিতে রাষ্ট্রীয় বলা হয়। যেমন আরএসএসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা বাংলায় নাম হলে এটা জাতীয় স্বয়ংসেবক সংঘ হতে পারত, বা ন্যাশনাল আসতো যদি আপনি ইংরেজিতে করতেন। তো কমিউনিস্টরা বিশ্বাস করে যে যখন সত্যিকারের সাম্যবাদ স্থাপিত হবে তখন
রাষ্ট্রের সীমানা থাকবে না, রাষ্ট্র বলে কিছু থাকবে না। আপনাদের একটু আশ্চর্য লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে কমিউনিস্টদের থিওরি। আপনারা দেখবেন যে এটা আমি বলছি কেন, আমাকে যখন সিভিল সার্ভিস পরীক্ষা আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নটা ছিল এরকম যে আমেরিকা একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, ইউএসএসআর ছিল তখন, তো বললেন ইউএসএসআর একটা কমিউনিস্ট কান্ট্রি, তো এই দুটোই খুব উন্নত বিজ্ঞানে, প্রযুক্তিতে, অর্থনীতিতে, তো আপনি এটা কী করে ব্যাখ্যা করবেন? তো আমি তখন যিনি প্রশ্ন করেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে বলছেন যে ইউএসএসআর কমিউনিস্ট কান্ট্রি, এটা তো ভুল কথা, ইউএসএসআর কমিউনিস্ট কান্ট্রি নয়। আপনি বলেছিলেন কী করে বলছেন? তখন আমি এটা তাদেরকে বুঝিয়েছিলাম। আমি বললাম যে আপনি নামটা বলুন তো পুরো, ইউনিয়ন অফ সোভিয়েট সোশ্যালিস্ট রিপাবলিক। তারা দাবি করছে না যে তারা কমিউনিস্ট কান্ট্রি, তারা বলছে সোশ্যালিস্ট। সোশ্যালিজম আর কমিউনিজমের মধ্যে ফারাক কী? সোশ্যালিজম বলছে যে আমার যতটা ক্ষমতা আছে রাষ্ট্র আমার কাছ থেকে ততটা নেবে, আমার যতটা প্রয়োজন আছে রাষ্ট্র আমাকে ততটা দেবে। কিন্তু কমিউনিজম বলছে যে যখন কমিউনিজম স্থাপিত হয়ে যাবে তখন রাষ্ট্র থাকবেই না। তো অতএব ওখানে তো রাষ্ট্র আছে, তার আশেপাশে রাষ্ট্র আছে, অতএব এটা কমিউনিস্ট কান্ট্রি নয়। তো আমার ইন্টারভিউটা তখন পুরোপুরি কমিউনিস্ট কি সোশ্যালিজম কি এসবের উপর হয়েছিল। তো আমি যেটা বলছি, আমাদের অধিকাংশ লোক এখানে আমি যে মন্তব্য করতে দেখি এই ন্যাশনালিজমের উপর, কমিউনিস্টদের সম্পর্কে, যে তাদের অনেকেরই ধারণা নেই যে কমিউনিস্ট পার্টির যারা খুব লেখাপড়া করার নেতা, তারা এটা মনে করেন যে কমিউনিজম প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র থাকবে না। অতএব আমি এই রাষ্ট্রের হয়ে পক্ষ বলবো, আমি অন্য রাষ্ট্রের পক্ষ হয়ে বলবো, এটা কমিউনিস্টদের অনেক সময়ই মাথায় আসে না। এটাকে অন্যভাবে বুঝলে এটা ভুল বোঝা হবে।